কালো মেঘে গোটা আকাশটা ভেঙে ফেলেছে একটু আগেই। ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে পড়ছে মাটির বুকে। চারপাশে ঘন কুয়াশা ছড়িয়ে রয়েছে। শীতকালে এমন বৃষ্টি হওয়ার কথা নয়, কিন্তু সকালের এমন বৃষ্টি হরিদেবপুর গ্রাম এর আগে কখনো দেখেনি। গোটা গ্রাম শীতের কনকনে ঠান্ডায় আর অকালের এই বৃষ্টির ভয়ে যেন ঘরের ভেতরে কোণঠাসা হয়েছে। কিন্তু এই প্রচণ্ড শীতের মধ্যেও গ্রামের শেষের দিকের ফাঁকা মাঠ আর বটগাছের তলা কিন্তু একা নেই। বটগাছের তলায় একটা মাটির প্রদীপ হাতে বসে রয়েছে একটি মেয়ে। তার হাতে প্রদীপের শিখা মাঝে মাঝেই থরথর করে কেঁপে উঠছে। মেয়েটিও এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে যেন মাঝে মাঝেই থরথর করে কাঁপছে। তার পরনের শাড়িটুকু তার শরীরের সমস্ত অঙ্গকে আড়াল করতে পারেনি। কুয়াশায় জমে থাকা ঠান্ডা বাতাস তার শরীরে চাবুকের মতো বারবার আঘাত হানছে যেন। তবে মেয়েটির শরীরে কিন্তু কোনো রকম বিকার নেই, যেন এই প্রচণ্ড ঠান্ডা তার গায়ে লাগছে না। সে একভাবে তাকিয়ে রয়েছে বটে গাছের কাছে থাকা সেই কালো পাথরটার দিকে, আর তার দু চোখ বেয়ে নেমে আসছে জল। তার মুখে এতটুকু অভিব্যক্তি নেই, যেন বটগাছের তলায় থাকা সেই কালো পাথরের মতো তার মুখটাও একটা শক্ত পাথর। এইবার সে আস্তে আস্তে সাপের মতো হিস হিসে গলায় বলল, আমি শুনেছি এই বটগাছের তলায় তুই থাকিস। তুই আজ আমায় দেখা দে, আমি তোর কাছে আমার রক্ত দিয়ে যাব। হায়, আমার রক্ত গ্রহণ করে তুই জেগে ওঠ। এই গ্রামের 3 জনকে তোকে মারতে হবে, তারপর তোর মুক্তি। মেয়েটা কথাটা আস্তে আস্তে বললেও এবার হঠাৎ করে যেন কেমন চিৎকার করে উঠল। এতক্ষণ ধরে বুকের ভেতর জমে থাকা কান্নাটা যেন দমকা হাওয়ায় ছিটকে বাইরে বেরিয়ে এলো। ঝরঝর করে কাঁদতে কাঁদতে সে চিৎকার করে নিজের হাতের প্রদীপটা পাথরের এক পাশে রাখল। তারপর দুটো হাত পাথরের উপর বারবার আঘাত করতে করতে বলতে লাগলো, আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। আমার হয়ে তুই প্রতিশোধ নিবি। আমি আমার সমস্ত রক্ত তোকে দিয়ে যাব। জেগে ওঠ, জেগে ওঠ বলছি। কথাটা বলে সে বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়তে লাগলো। তার দুটো হাত পাথরের উপর আঘাতের ফলে হাতের এক পাশটা থেতলে গিয়ে রক্ত বেরিয়ে এসে পাথরের গায়ে লেগেছে। ঠিক তখনই যেন পাথরটা একবার নিজে থেকেই নড়ে উঠল। মেয়েটার কান্না ভেজা মুখে একটা অদ্ভুত হিংস্র হাসি ফুটে উঠেছে তখন। সঙ্গে সঙ্গে সে নিজের কাপড়ের ভেতরে গোজা কোমরের কাছ থেকে বের করে আনলো লকলকে একটা ছুরি, আর তারপর সেই ছুরি নিজের গলার এক পাশে চেপে ধরে আস্তে আস্তে টানতে থাকলো। গল গল করে রক্ত বেরিয়ে গেল তার গলা থেকে, আর সেটা ছিটকে গিয়ে পড়তে লাগলো কালো পাথরের উপর। সেই কুয়াশা ঘেরা বটগাছের তলায় আধো অন্ধকারে টিপ টিপ বৃষ্টির মধ্যে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। কালো পাথরটা যেন থরথর করে কাঁপছে। মেয়েটার শরীরটা আস্তে আস্তে হেলে পড়ল মাটির উপরে এক পাশে, তার টাটকা রক্তে ভেজা কালো পাথরটায়। ততক্ষণে বট গাছের গায়ে গিয়ে লেগেছে সেই রক্ত, আর ঠিক তখনই বট গাছের ওপর থেকে আস্তে আস্তে নেমে আসতে লাগলো একটা কালো অদ্ভুত দর্শন ছায়ামূর্তি। সে নিচে নেমে আসতেই প্রদীপের আলোটা দপ করে নিভে গেল। কালো পাথরের উপর থাকা রক্তটা সেই ছায়ামূর্তি লম্বা জিভ বার করে একবার চেটে নিল। একটা খসখসে শব্দে চারপাশটা ভরে উঠতে লাগলো।
কুয়াশায় বটগাছের তলা ঢাকা থাকার জন্য আর কারোর চোখে সেটা পড়ল না। যদিও হরিদেবপুরে এত রাতে এমন বীভৎস দৃশ্য দেখার জন্য কেউ জেগে ছিল না। মেয়েটার মৃতদেহটা পড়ে রইল সেই গাছের তলাতেই। কালো ছায়াটা পাথরের উপর পড়ে থাকা সমস্ত রক্তটুকু চেটে চেটে খেল, যেন এক ফোঁটাও রক্ত পড়ে ছিল না। তারপর একটা মস্ত বড় পাখির মতো ডানা মেলে কুয়াশার অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল সামনের দিকে। যে পথে সেই ছায়ামূর্তি এগিয়ে গেল সেই পথেই রয়েছে ঘুমন্ত হরিদেবপুর গ্রাম। আর ঠিক তখনই শীতের অকাল বৃষ্টিটা যেন ঝরঝর করে নামতে লাগল। মেয়েটির গলার কাছ থেকে বেরিয়ে আসা বাকি রক্তটুকু জলের সঙ্গে মিশে ছড়িয়ে পড়তে লাগলো বট গাছের আশেপাশে। আরে বট গাছের কথা বলো না, কত বড় বট গাছ তোমরা দেখেছো বলো তো? এত বড় বট গাছ আমি দেখেছি যে গাছ 3 জন মানুষ পাশাপাশি হাত দিয়ে দাঁড়ালেও তাকে জড়িয়ে ধরা যায় না। অত বড় বট গাছ তোমরা দেখেছো বলে তো আমার মনে হয় না। আপনি কি মনে করেন বলুন তো ঠাকুরমশাই? আপনি গ্রামের পথে পথে না হয় জীবনের বেশ কয়েকটা বছর ঘুরে বেরিয়েছেন, তাই বলে কি আমরা গ্রাম দেখিনি? আমার মাসির বাড়ির কথা মনে আছে? আমার মাসির বাড়িতে সেইবার গিয়ে যে বিপদে পড়েছিলাম, আর আমার মাসির বাড়ি এখনো গ্রামের দিকেই, তো সেখানে গেলেই তো মস্ত বড় অশ্বত্থ গাছ আমি আপনাকে দেখাতে পারবো। বট গাছ আর অশ্বত্থ গাছ এই দুয়ের মাঝে ছোটবেলায় আমি কোনো পার্থক্য খুঁজে বার করতে পারতাম না, যেন মনে হতো সবই এক। পরে আস্তে আস্তে বট, অশ্বত্থ আরো বেশ কিছু গাছ যা একই ধরনের আবার যাদের ঝুড়ি নেমে আসে তাদের মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। তবে তোমাদের একটা কথা বলি, এই বড় বড় প্রাচীন গাছে মাঝে মাঝে যেমন শুভ শক্তি এসে বাসা বাঁধতে পারে, তেমন কিন্তু মাঝে মাঝে অশুভ শক্তি এসেও বাসা বাঁধতে পারে। আর দুয়ের মাঝে সবচেয়ে বড় সমস্যা হলো বিভেদ খুঁজে বার করাটা। আসলে থাক সে কথা, তোমরা বুঝবে না। বললেই হলো, আমরা বুঝবো না। আপনার যদি বলতে না হয় তাহলে আপনি বলবেন না, কিন্তু এইভাবে আমরা বুঝবো না এ কথা বলার মানে কি ঠাকুরমশাই? আমরা কি কিছুই বুঝি না নাকি? আমি তারানাথের মুখের দিকে তাকালাম। দেখি তারানাথ অন্য পাশে মুখ ঘুরিয়ে মিটি মিটি হাসছে। বুঝতে পারলাম প্রতিদিন মাঝে মাঝে যখন কিশোরী তারানাথকে একটু খুঁচিয়ে দিয়ে মশকরা করে, আজ তেমন তারানাথ তার সঙ্গে মশকরা জুড়ে দিয়েছে। তবে আজ অনেক দিন পর তারানাথকে এমন খোশ মেজাজে দেখে বড় ভালো লাগলো। আর যখন আমরা সকালে এসেছিলাম তখন দেখি তারানাথের একজন খদ্দের জুটেছে। বেশ কিছুক্ষণ ধরে তার হাত দেখে অনেক কথা বলে এবং একটি জন্মকুণ্ডলীর কাজ নিয়ে তারানাথ তাকে বিদায় করল। আমরা সঙ্গে করে তেলে ভাজা নিয়ে এসেছিলাম। আকাশে কালো মেঘ রয়েছে বটে, তবে বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি, আর না হওয়াই ভালো। এমন শীতের সময় বৃষ্টি হলে কিন্তু বড় বিপদে পড়ে যাব। গ্রামে আসার সময় অল্প হাওয়ায় যেন হু হু করে কাঁপুনি লাগছিল। পরনের পোশাকের উপর দিয়ে একটা ফুল হাতা সোয়েটার চাপাতে হয়েছে। কিশোরী গায়ে দিয়েছে একটা হাল ফ্যাশনের ফুলের সোয়েটার। পথে চাদর নিয়ে বেরোনো সে এক ঝাঁকুমারি ব্যাপার। তবে তারানাথ কিন্তু বেশ একটা খয়েরি রঙের চাদর ভালো করে জড়িয়ে বসেছিল। যখন খদ্দেরের সঙ্গে কথা বলছে তখন চাদরটা গলার কাছে ঝুলছে। খদ্দের চলে যেতেই চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে একবার হু হু করে কেঁপে উঠে আমাদের আনা তেলে ভাজাটার দিকে হাত বাড়িয়ে বলল, আরে দাও দাও,
কখন থেকে অপেক্ষা করছি। তোমরা এলে যে তেলে ভাজা নিয়ে আসবে সেটা ভালোই বুঝতে পেরেছিলাম। এখন গরম আছে তো? গরম গরম তেলে ভাজা মুখে দিয়ে ধোঁয়ার সঙ্গে সঙ্গে যেন শীতের সময় মুখ থেকে বেরিয়ে আসা ধোঁয়াটুকু দেখতে পেলাম। এবার যেন শুরুতেই বড্ড শীত পড়েছে, কি বলো? অগ্রহায়ণ মাস পড়তে না পড়তে এত শীত আমি কিন্তু আগে দেখিনি। আপনি অনেক কিছুই দেখেন, কারণ মাসে আপনি তো সারাদিন বাড়িতেই থাকেন। আমরা এখানে ওখানে ঘুরে বেড়াই, অফিস যাওয়া, অফিস থেকে আসার পথে অনেক কিছুই দেখতে হয়। তাই সেইটা আপনি বুঝতে না পারলেও আমরা কিন্তু বুঝতে পারি। সারা বছর গরমে যে কি কষ্ট হয় ঠাকুরমশাই, আপনি তা কি করে আর বুঝবেন? শীত পড়েছে বলে আমি যে অসুখী হয়েছি সে কথা বলছি না, কিন্তু এবার যেন অগ্রহায়ণ মাসের শেষেই বড্ড বেশি শীত পড়ে গেল। তাহলে মাঘ মাসের অবস্থা কি হবে ভেবে দেখেছো? এই কথায় কিন্তু কিশোরীও চুপ করে গেল। মাঘের শীত বাঘের গায়ে লাগে এমন একটা কথা আছে। তাহলে এইবারের মাঘ মাসের শীত শুধু বাঘ নয়, আমাদের গায়েও তেমনভাবেই লাগবে। শীতের কথা কিন্তু বেশিক্ষণ চলল না। তেলে ভাজা শেষ করে পাসিং শোয়ে লম্বা টান দিয়ে তারানাথ বলল, শীতের কথা বলতে বলতে একবারের কথা মনে পড়ে গেল। একবার এক গ্রামে গিয়েছিলাম, বুঝলে? যতদূর মনে পড়ে সেই গ্রামের নাম হরিদেবপুর। সেবার হরিদেবপুরে অকাল বৃষ্টি হয়েছিল। সচরাচর শীতের সময় বৃষ্টি হয় না, বৃষ্টি হলেও তা অতি সামান্যই হয়। কিন্তু হরিদেবপুরে গিয়ে টানা একটা গোটা 3 রাত আমি বৃষ্টির মাঝে পড়েছিলাম। আর তার সঙ্গে সেই গ্রামে তখন ঘটেছিল একটা অদ্ভুত ঘটনা। আমার গোটা জীবনে যে সমস্ত অদ্ভুত ঘটনার কথা আমি ব্যাখ্যা করেছি তার সমাধান আমি করেছি। আমি আমার তন্ত্র শক্তির সাহায্যে করতে পারিনি এমনও অনেক ঘটনা আছে। হরিদেবপুরে ঠিক এমন একটা ঘটনাই ঘটেছিল। তারানাথের মুখটা যেন কেমন শক্ত হয়ে এসেছিল। কোনো পুরনো কথা বলার আগে সে কথা মনে করার সময় তারানাথ যেভাবে আকাশের দিকে তাকিয়ে থাকে সেইভাবেই কিছুক্ষণ তাকিয়ে রইল। কিশোরীকেও দেখলাম চুপ করে আছে, কোনো কথা বলছে না। একটা গল্প যে আস্তে আস্তে ডালপালা বিস্তার করতে শুরু করেছে সেটা সেও বুঝতে পেরেছিল, তাই চুপ করে রইল। একটু পরেই তারানাথ আকাশের দিকে তাকিয়ে স্বগতোক্তির মতো বলা শুরু করল, হরিদেবপুরে যখন গিয়ে পৌঁছেছি তখন হেমন্ত পেরিয়ে শীত পড়তে শুরু করেছে। রাতের বেলা ফাঁকা কোনো স্থানে আশ্রয় নিলে বড় কষ্ট হতো। সারা রাত শীতের জন্য কষ্ট পেতাম, তাই রাতের বেলা চেষ্টা করতাম কোনো গৃহস্থের বাড়িতে বারান্দাতেও যদি আশ্রয় পাওয়া যায় সেখানেই থাকবো। সেই মতোই হরিদেবপুরে গিয়ে পৌঁছালাম। হরিদেবপুরে যখন গিয়েছি তখন সূর্য পশ্চিমে অস্ত চলে গেছে। ঠান্ডা বাতাস গ্রামের পথে বইছে, একটু ঠান্ডাই লাগছিল। তাছাড়া প্রায় গোটা 3 কিছুই খাওয়া হয়নি। খানিকটা এগিয়ে যেতেই কেমন যেন গোটা শরীরটা কাঁপতে লাগলো। সামনের দিকে একটি বাড়ির দাওয়া দেখা যাচ্ছে। কোনো রকমে সেই বাড়ির দাওয়ার কাছে এসে দাঁড়িয়ে ডাকলাম, বাড়িতে কেউ আছো? আমি এক পথিক, বড় বিপদে পড়ে এসেছি। একটু যদি আজকের রাতের মতো কোনো একটু আশ্রয় দেওয়া যায়। একটু পরেই ঘরের দরজা খুলে লাঠি টুকটুক করতে করতে এক বৃদ্ধ বাড়ির বাইরে এলেন। তার পরনে একটা অজস্র ছিদ্র বিশিষ্ট চাদর। বাইরে বেরিয়ে হ্যারিকেনের আলোয় লোকটা তুলে ধরলেন। বুঝতে পারলাম বিকেলের পড়ন্ত আলোতেও তিনি চোখে ভালো দেখতে পান না। আমার কাছে আশ্রয় পাবে, কিন্তু খাবার কিছুই পাবে না তো বাবা।
তুমি এক কাজ করো, এখানটায় দাঁড়াও, আমি হরিশকে ডেকে দিই। হ্যাঁ, বৃদ্ধ আমায় আর কিছু বলতে না দিয়ে সে দাওয়ার কাছে বসতে বলল। আমিও উঠে বসলাম। বৃদ্ধ উঠোনের কাছে এগিয়ে গিয়ে বাড়ির একপাশে বাঁশের ভেঙে পড়া বেড়ার কাছের দিকে ডাক দিল, হরিশ, বাবা হরিশ, এই তাড়াতাড়ি একবার আয় তো, একজন এসেছে, একটু দেখে যা। বৃদ্ধের কথা শুনে পাশের বাড়ি থেকে একজন মধ্যবয়স্ক যুবক এগিয়ে এলো। সে আমায় ওখানে ওভাবে বসে থাকতে দেখে বুঝতে পারল শীতে আমি বড়ই কষ্ট পাচ্ছি। তাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আমার জন্য একটা চাদর নিয়ে এলো। চাদর গায়ে দিয়ে আমি একটু ওম পেলাম, বললাম, গোটা দিন কিছু খাওয়া হয়নি, শীতের ক্লান্তিতে বড্ড কাহিল হয়ে পড়েছি। যদি কিছু খাবার আর একটু আগুনের ব্যবস্থা হতো। জানি তোমাদের বড় জুলুম করছি, কিন্তু সত্যি আমার কথা শেষ হওয়ার আগেই হরিশ আমায় নিয়ে গেল তার বাড়িতে। তারপর রান্নাঘরের কাছে উনুনের আগুনের কাছে আমায় বসিয়ে দিল। আগুনের ওম নিলাম চাদর গায়ে দিয়ে। আমার শরীরে শক্তি যেন ফিরে এসেছিল। দুধ, কলা আর তার সঙ্গে খানিকটা গুড় আমায় খেতে দিয়েছিল হরিশ। তারপর কোথা থেকে যেন এক বাটি মুড়ি জোগাড় করে আনলো। খাওয়া দাওয়া করে আগুনের ওম নিয়ে চাদর গায়ে জড়িয়ে যখন হরিশের বারান্দায় কাছে বসলাম, তখন ভালো করে চেয়ে দেখলাম তার দিকে। হরিশ একাই থাকে। বাবা মা মারা যাওয়ার পরে সে বিয়েটা আর করেনি। তার ভাগের সামান্য জমি আছে, তাই চাষ করে। হরিদেবপুরের গ্রামে হরিশ সবার সাহায্য করে। পাশের বাড়িতে যে বৃদ্ধের কাছে আমি আগে গিয়েছিলাম, সে বৃদ্ধ একা থাকে। হরিশই তার দেখাশোনা করে। কথায় কথায় হরিশ বলল, এমন সময় গ্রামে এলেন সাধু বাবা। গ্রামে একজন কাল মরেছে। শুধু মরেনি সাধু বাবা, এমনভাবে মরেছে সে দৃশ্য চোখে দেখা যায় না। হরিশের কথা শুনে চমকে উঠলাম। ভেবেছিলাম এই গ্রামে হয়তো বেশ শান্তিতেই দুটো দিন কাটাতে পারবো, কিন্তু এখানে এসেও শুনি এমন অবস্থা। আসলে আগের গ্রামে যখন গিয়েছিলাম, সেখানেও এক স্ত্রীলোককে এই অসুরেরই আত্মা নিজের কবলে টেনে নিয়েছিল। সেই গ্রামের পুরোহিত আর আমি মিলে কোনো রকমে তাকে সেই অবস্থা থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিলাম। সে কথা তোমাদের অন্য এক সময় বলবো। তখন হরিশের কথা শুনে একটু বিরক্তি হলেও সঙ্গে সঙ্গে কৌতূহল হলো আমার। বললাম, ভয়ঙ্করভাবে মারা গেছে? কে মারা গেছে বলো তো? আমাদের গ্রামের নবীন সান্যাল এই দুদিন আগে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। পাশের গ্রাম থেকে রাতের বেলা তার বাড়িতে ফেরার কথা ছিল, কিন্তু ভোর হয়ে যাওয়ার পরেও তিনি বাড়িতে ফেরেননি দেখে তার বাড়ির লোকেরা এ গ্রামের মোড়ল মশাইকে তারা জানায়। তখন মোড়ল মশাই গ্রামের কয়েকজনকে নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু বৃথাই খোঁজাখুঁজি, কোথাও খুঁজে পাওয়া গেল না। তারপর কাল বিকেলের দিকে তার মৃতদেহ পাওয়া গেছে ওই গ্রামের শেষে যে পোড়া জমিটা আছে না, সেই পোড়া জমিতে, বট গাছের থেকে কয়েক হাত দূরে। মাটির ভেতরে তার বুক পর্যন্ত ঢোকানো ছিল। কেউ যেন প্রবল আক্রোশে তার গোটা শরীরটাকে ছিন্ন ভিন্ন করেছে একদম। কেউ কেউ সাহস করে মৃতদেহটা মাটি থেকে বের করতে গিয়েছিল, কিন্তু মৃতদেহটা মাটি থেকে বার করেই তারাও সবাই ভয়ে মৃতদেহ ছেড়ে ছুটে আসে সেই বটগাছের দিকে। বলতে বলতে হরিশের চোখে একটা ভয় ফুটে উঠেছিল। আমি চুপ করে তার কথা শুনলাম। খবর পেয়ে আমরাও গিয়েছিলাম। আসলে মৃতদেহটা মাটি থেকে বার করার পরে দেখা গেল নবীন সান্যালের মাথাটাই নেই। তার পরনে ধুতি আর পরনের পাতলা পাঞ্জাবিটা দেখে তাকে সবাই চিনতে পেরেছিল। তার মাথাটা পাওয়া গেল ওই বটগাছের ওপরে। বটগাছের ওপরে কেউ যেন ডালপাতা থেকে মাথাটা ঝুলিয়ে রেখেছিল। কি বিভৎস দৃশ্য একবার ভাবুন তো, এমনভাবে কোনো মানুষ কাউকে মারতে পারে? হরিশের কথা শুনে বুঝতে পেরেছিলাম এ কাজ কোনো মানুষের হতে পারে না। তাই বললাম, এই কাজ কোনো মানুষের নয় হরিশ,
নিশ্চয়ই কোনো অতৃপ্ত আত্মা এমন কাজ করেছে। কিন্তু তোমাদের গ্রামে কি এমন কোনো ঘটনা এর আগেও ঘটেছে? না সাধু বাবা, ছোট থেকে এত বড় হয়েছি, কখনো আমাদের গ্রামে এমন ঘটনা ঘটেনি। তবে গ্রামের বাইরে ওই পোড়া জমির বটগাছের তলা নিয়ে অনেকেই অনেক কথা বলতো। তখন মনে হয়েছিল এই সমস্ত কথাই মিথ্যে, কিন্তু এই ঘটনার পর যেন মনে হয় এই সমস্ত কথাই সত্যি। কোন ঘটনার কথা বলছো বলো তো? হরিশ কিন্তু খুলে কিছুই বলল না। সে শুধু বলল, এই বৃদ্ধ সেই ঘটনার কথা তার চেয়ে বেশি ভালো বলতে পারবে। কাল সকালের দিকে সে বৃদ্ধর কাছ থেকে ওই কথা শোনাটাই ভালো হবে। তারপরে কথা বলতে বলতে হরিদেবপুরের ব্যাপারে আরো অনেক কথাই জানতে পারলাম। একসময় রাতের খাওয়া দাওয়া দুজনে মিলে সেরে হরিশের ঘরের বিছানার উপর তার পাতলা কাঁথাটা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সত্যি বলতে অনেকদিন পর এমনভাবে নিশ্চিন্তে ঘুম হলো। বারবার মনে হতে লাগলো কোথায় খোলা আকাশের নিচে ঘাসের উপর কিংবা শ্মশানের শক্ত মাটিতে শুয়ে ঘুমিয়েছি, আর কোথায় আজ হরিশের জোড়াজুড়িতে আর এই শীতের কারণে বিছানার উপর লেপ কম্বল মুড়ি দিয়ে আমি ঘুমাচ্ছি। মাঝে মাঝে মানুষকে এমন অনেক কিছু করতে হয় ঠাকুরমশাই। সময়ের হিসাবে আর তেমন কিছু না করলে বিপদে পড়তে হয়। সব সময় তো আর নিজের ইচ্ছে মতো সবকিছু করলে চলে না। কিন্তু তারপরে কি হলো? ওই যে গ্রামে কি একটা মারা গেছে বললেন, তারপর? পরদিন সকালে গিয়ে হরিশের সাথে বৃদ্ধের বাড়িতে উপস্থিত হলাম। কথায় কথায় বৃদ্ধ ওই নবীন সান্যালের মৃত্যুর খবর শুনে অদ্ভুতভাবে হাসতে লাগলো। হাসতে হাসতে তার কাশির ধমক এলো। তারপর নিজেকে খানিকটা সামলে নিয়ে বলল, নবীন মোটেই ভালো ছিল না রে হরিশ। আমি তো আগেই বলেছিলাম ও মরবে। বল, হ্যাঁ, ও সব কটা মরবে। শুধু নবীন নয়, তার সাথে এই গ্রামে আরও রক্ত ঝরবে। সেই বড় জমির কাছের ওই বট গাছে ওই রক্ত পিশাচের বাস, তা তো আমি আগেই বলেছি তোদের। তাকে নিশ্চয়ই কেউ জাগিয়েছে। রক্ত পিশাচ? আজ কথাটা শুনে আমি কিন্তু চমকে উঠলাম। তন্ত্রের রক্ত পিশাচের কথা অনেকবার শুনেছি। আমার গোটা জীবনের আগে দুবার তার সম্মুখীন হতে হয়েছে আমায়। তার ক্ষমতা অনেক। রক্ত পিশাচকে হারানো সম্ভব নয়, তাকে আটকানো সম্ভব নয়। একটা বিশেষ কারণে তার ক্ষমতা এতটাই বেশি যে কোনো ক্রিয়া তার উপর ভালোভাবে কাজ করে না। একমাত্র গণ্ডি কিংবা দেহবন্ধন করে তাকে সাময়িকভাবে কোনো ক্রমে আটকানো যায়। কিন্তু একবার যদি সে ঠিক করে কাউকে হত্যা করবে, তাহলে সে হত্যা করবেই। তবে আর একটা ব্যাপার, রক্তপিশাচ যখন কাউকে হত্যা করে তখন 3 দিনের ব্যবধানেই হত্যা করে। মানে যদি রক্তপিশাচ এই হরিদেবপুরের গ্রামে আর কাউকে মারার কথা ভাবে, তাহলে তার মৃত্যু হবে আর কয়েকদিন পরে। কি হলো বাবা, অমন চুপ করে গেলে যে? আমি ভাবছি রক্তপিশাচকে যদি কেউ জাগিয়ে থাকে, তাহলে তাকে কি শুধুই নবীন সান্যালকে মারার জন্যই জাগিয়েছে? কিন্তু আপনি তো বললেন এই গ্রামে আরও রক্ত ছড়বে। তার মানে রক্তপিশাচ নবীন সান্যালকে মেরেছে আজ থেকে 3 দিন আগে। তাহলে আজ আবার কাউকে মারতে চলেছে। তুমি তো অনেক কিছুই জানো বাবা। রাতের বেলায় তোমাকে ভালোভাবে দেখতে পাইনি, তবে এখন তোমার পোশাক দেখে মনে হচ্ছে তুমি একজন সাধক। কিন্তু খবরদার, ওই রক্ত পিশাচকে আটকাবার চেষ্টা করবে না। মনে রেখো, ওই রক্ত পিশাচকে ওই পুরোপুরিভাবে কেউ কখনো আটকাতে পারে না। ওই একমাত্র
ওই রক্ত পিশাচকে যে জাগিয়েছে, কিংবা ওই ওই রক্ত পিশাচ নিজে যতক্ষণ না থেমে যাবে, ওই ততক্ষণ তার পথে ওই বাধা হয়ে দাঁড়িয়ে কোনো লাভ নেই। কিন্তু আপনি যখন জানেন যে এই গ্রামে আরও কেউ মরবে, তাহলে এর কোনো ভিত করবেন না? সব রক্তে যে ভালো হয় না বাবা, কিছু কিছু রক্ত কালো হয়ে গেছে, সে রক্ত ঝরে যাওয়াটাই ভালো। নবীন সান্যাল ভালো লোক ছিল না। হরিদেবপুর গ্রাম এবং আশেপাশের গ্রামের কত লোকের যে ক্ষতি করেছে। এই তো মাসখানেক আগের কথা। আমাদের হরিদেবপুর গ্রামের শেষের দিকে একটা পরিবার থাকতো। কোথা থেকে ওরা এসেছিল তাও জানি না, তবে সেখানেই থাকতো। মোড়ল মশাইয়ের কথায় জমিও পেয়েছিল খানিকটা, চাষবাস করত। তারপর কি যে হলো, একদিন তাদের ঘরে রাত্রের বেলা হঠাৎ আগুন লেগে গেল। বাড়ির সবাই সে আগুনে পুড়ে মারা গেল। দুটো মৃতদেহ ভেতরে পাওয়া গিয়েছিল, কিন্তু আরেকটা মৃতদেহ না পাওয়া গেল না। আর তারপরে তার মৃতদেহ পাওয়া গেল ওই পোড়া জমির কাছে বটতলার তলায়। নিজের হাতে মেয়েটা নিজের গলা কেটেছিল সাধু বাবা। বৃদ্ধ আধ ঘুম চোখে আমার দিকে তাকিয়ে রইল। তার মুখে একটা অদ্ভুত রহস্যময় হাসি। আমার যেন মনে হলো বৃদ্ধ আমায় কিছু বলতে চাইছে, কিন্তু কিছু বলছে না। যদি গ্রামে আবার কারো ক্ষতি হয় তাহলে আমাদের আর কি করার আছে বলুন তো? অমনভাবে যে মারতে পারে তাকে তো আর আটকানো যায় না। চলুন সাধু বাবা, চলুন, আপনাকে বরং গোটা গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসি। আমরা গ্রামটা ঘুরতে গেলাম। খানিকটা ঘুরে গ্রামের শেষের দিকে একটা পোড়া জমির কাছে বটগাছের তলায় এলাম। বটগাছের তলায় এসে দাঁড়িয়েছি, এমন সময় শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। আর ঠিক মনে হলো বটগাছের উপরে কেউ একটা বসে আছে। দিনের বেলাতেও এমন একটা অদ্ভুত অনুভূতি হওয়াতে আমি চমকে উঠলাম। অশরীরী কিংবা অপশক্তি যখন অনেক শক্তিশালী হয়, তখন তার ক্ষমতা দিনের বেলা আর সূর্যের আলোতে অনুভব করা যায়। বটগাছের তলাটা কেমন যেন ঠান্ডা। বটগাছের তলায় এক পাশে একটা কালো রঙের বেশ বড় পাথর দেখতে পেলাম। হরিশকে সেই পাথরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, ওটা কিসের পাথর? হরিশ পাথরের দিকে তাকিয়ে দেখল, তারপর বলল, জানি না, পাথরটা ওখানেই দেখছি। পাথরটা মাটির তলায় অনেক গভীর পর্যন্ত রয়েছে। আজ পর্যন্ত ওটা মাটি থেকে তোলার চেষ্টা করেনি কেউ। যা আছে থাক। অনেকে অনেক কথা বলে। অনেকেই বলে পাথরটা গ্রামের ভালো করে, আবার অনেকে বলে এই পাথরটা নাকি খারাপ পাথর। তবে ওই যে জগদীশ খুড়ো, যার সাথে আপনি কথা বললেন না, যার বাড়িতে আপনি প্রথম এলেন, সেই খুড়ো একসময় অনেক কিছু জানতো। সেই খুড়ো কিন্তু এই বটগাছের তলায় রাত্রের বেলা আসতে আমাদের বারণ করত। আমারও কেমন যেন মনে হচ্ছিল বৃদ্ধ অনেক কিছু জানে। বৃদ্ধ এমন অনেক কিছুই জানে যা আমি নিজেও এখনো বুঝে উঠতে পারছি না। আর এই বটগাছের তলায় সেই মৃতদেহ পাওয়া গেছে। এমনকি বটগাছের তলাতে সেই মেয়েটাকেও পাওয়া গেছে, যে নিজের হাতে নিজের গলা কেটে মরেছে। কিছু বুঝতে পারলাম না, তবে এইটুকু বুঝতে পারছিলাম, আজ রাতে হরিদেবপুর গ্রামে বীভৎস কিছু একটা ঘটবে। রাতের বেলা হরিদেবপুর গ্রামের চারপাশটা অন্ধকার হয়ে যেতেই কেমন যেন একটা ছায়া নেমে এলো গোটা গ্রাম জুড়ে। আমি মনে মনে প্রমাদ গুনলাম, আজ রাতে মৃত্যু নেমে আসবে। হরিশকে বললাম, তুমি শুয়ে পড়ো হরিশ, আমি একটু বাইরে যাব। সর্বনাশ! এই সে কি সাধু বাবা? আপনি তো নিজেই বললেন আজ রাতে কিছু একটা হতে পারে। তাহলে কেন আপনি আজ রাতে বাইরে যাবেন? আমি দেখতে চাই আজ রাতে কি হবে। শুধু শুধু জেনে শুনে একটা মানুষের মৃত্যুর পথে এইভাবে আমি ঠেলে দিতে পারবো না। আচ্ছা, তোমার কি মনে হয় গ্রামে আর কেউ মারা যেতে পারে? দেখুন সাধু বাবা, যে বললাম না ওই বাড়িটা যে আগুনে পুড়ে গিয়েছিল, অনেকে মনে করেন সেই বাড়িতে আগুন লাগানো হয়েছিল। সেই আগুনটা নবীন সান্যাল, মোড়ল মশাই, হারাধন মণ্ডল আর গ্রামের এক চাষি জগদীশ বিশ্বাস মিলে লাগিয়েছিল। তাদের সঙ্গে ওদের কোনো একটা শত্রুতা হয়েছিল।
ওই যে বটগাছের তলায় মেয়েটিকে পড়ে থাকতে দেখেছিলাম না, সে ওই পরিবারেরই মেয়ে ছিল। তার মুখের এক পাশটা আগুনে পুড়ে গিয়েছিল, কিন্তু তাও সে কোনো মতে বেঁচেছিল। গ্রামেই এর বাড়িতে ওর বাড়িতে কয়েকদিন ছিল, তারপরে হঠাৎ করে না একদিন হারিয়ে যায়। তার মানে হতেই পারে এই হারাধন মণ্ডল আর জগদীশ বিশ্বাসের মধ্যে কেউ একজন আজ রাতে মরবে। চলো। হরিশ কিন্তু আমার সঙ্গে আসতে চাইল না, কিন্তু যখন বুঝতে পারলো আমি নাছোড়বান্দা, যাবই যখন ঠিক করেছি যাবই, তাই আমাকে একা ছাড়তেও পারল না। কিন্তু গোটা পথ রাগে গজগজ করতে লাগলো। আমরা কিন্তু ওই দুজনের মধ্যে কারোর বাড়িতে গেলাম না, সোজা গিয়ে পৌঁছালাম গ্রামের বাইরের দিকে, সেই পোড়া জমির কাছে। বটগাছটা থেকে বেশ খানিকটা দূরে অন্ধকারে একটা ঝোপের মধ্যে চুপ করে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। গ্রামের লোকেরা ভয়ে দরজা বন্ধ করে নিজেদের ঘরে শুয়ে পড়েছে, আর আপনি এদের মরা দেখবার জন্য এখানে এসেছেন? হরিশ, এর আগেও এমন অনেক বিপদে আমি পড়েছি। বন্ধন থাকলে রক্ত পিশাচ সহজে কোনো ক্ষতি করতে পারে না। দাঁড়াও, তোমার দেহ বন্ধন করে দিই। দুজনের দেহ বন্ধন করে আমরা ঝোপের কাছে বসে অপেক্ষা করতে লাগলাম। চারপাশে সাদা কুয়াশা জমতে শুরু করেছে। সেই কুয়াশার মধ্যে ভালো করে কোনো কিছুই দেখা যায় না, তবুও একভাবে গাছের দিকে তাকিয়ে থাকার জন্য আমরা খানিকটা দেখতে পারছিলাম। ঠান্ডায় দুজনেই থরথর করে কাঁপছি, অথচ কি হবে তা দেখার জন্য মনের ভেতর কৌতূহল যেন এই শীতকে একপাশে সরিয়ে রেখেছে। আরও বেশ কিছুক্ষণ পরেই সেই বট গাছের তলায় যেন দপ করে একটা আলো জ্বলে উঠল, আবার মুহূর্তের মধ্যেই মিলিয়েও গেল। আর তারপরে দেখি একটা কালো ছায়া যেন আস্তে আস্তে মস্ত বড় ডানা মেলে উঠতে উঠতে গ্রামের দিকে এগিয়ে চলল। হরিশ তো সেই কালো ছায়ার মূর্তিকে দেখেই ভয়ে একেবারে আধখানা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ঝপ করে বেরিয়ে এলাম, বললাম, তাড়াতাড়ি চলো, এখনই চলো। যদি ও নিজের কাজ করে ফেলে তাহলে আমাদের দেরি হয়ে যাবে। আমি আর হরিশ প্রায় দ্রুত গতিতে ছুটতে ছুটতে গ্রামের পথ ধরে এগিয়ে গেলাম সামনের দিকে। গ্রামের পথ প্রথমেই পড়ে জগদীশ বিশ্বাসের বাড়ি, তারপরে হারাধন মণ্ডলের। জগদীশ বিশ্বাসের বাড়ির কাছে এসেছি এমন সময় দেখতে পেলাম এক ভয়ঙ্কর দৃশ্য। বাড়ির বেড়ার চৌহদির এক পাশ থেকে দেখতে পেলাম চারপাশে কুয়াশা জমে আছে, আর সেই কুয়াশার মধ্যেও তার বাড়ির ঘরের এক পাশে দেয়ালের কাছটা কেমন যেন কাঠের মতো হয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে কেউ একটা। আর তার সামনে মাটির উপর দাঁড়িয়ে সেই কালো মস্ত বড় ছায়াটা। তার একটা হাত আস্তে আস্তে এগিয়ে গেল সামনের দিকে। রক্ত পিশাচের চোখের দৃষ্টি লাল, এবং সেই চোখের দিকে যে একবার তাকায় সে পাথরের মতো হয়ে যায়, সে আর নড়তে পারে না। একটা তীব্র গর্জন শুনতে পেলাম, আর তারপরেই জগদীশ বিশ্বাসের মুখ থেকে বেরিয়ে এলো মৃত্যু আর্তনাদ। একটা হ্যাচকা টান, আর সঙ্গে সঙ্গে কিছু একটা ছিঁড়ে যাওয়ার শব্দ। চোখের নিমিষে যেন একটা ঝড় বয়ে গেল, চারপাশে ধুলো উড়ল। একটা কালো ছায়া চোখের নিমিষেই আমাদের সামনে থেকে এগিয়ে গেল গ্রামের পথের দিকে। সেদিকে একবার তাকিয়ে দেখলাম, আর তারপরে সামনের দিকে তাকিয়ে দেখি হরিশ বিস্ফারিত চোখে সামনের দিকে তাকিয়ে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে আমার গায়ের উপরে এসে পড়ল সে। আমিও সামনে তাকালাম। এতক্ষণ চারপাশটা কেমন যেন অন্ধকার হয়েছিল, এখন চাঁদের আলোয় সামনের উঠোনটা দেখা গেল। আর সেই উঠোনের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা মাথাহীন মৃতদেহ। তার ধর থেকে এইমাত্র মাথাটা কেউ যেন ছিঁড়ে নিয়েছে। চারপাশটা ভেসে যাচ্ছে রক্তে, আর তার শরীরটা এখনো থরথর করে কাঁপছে। তারানাথ কথা বলতে বলতে যেন চোখের সামনে দৃশ্যটা দেখতে পেয়েছে, এমনভাবে চোখ বন্ধ করল। আমার মতো বোধ হয় কিশোরীও দৃশ্যটা একবার ভাবার চেষ্টা করল,
কারণ মনে হলো কিশোরী একবার আমার দিকে ঘুরে তাকিয়েছে। তার মানে সেই বৃদ্ধের কথাই ঠিক ছিল। প্রথমে ওই নবীন সান্যাল এবং তারপর জগদীশ বিশ্বাস। তার মানে আর 3 দিন পরে গ্রামের মোড়ল হারাধন মণ্ডল। এরপরে আমার আর বুঝতে বাকি রইল না। ওই বৃদ্ধ সমস্ত কিছুই জানে। কোনো একটা কারণে সে আমার কাছে কিছুই বলতে চাইছে না। হরিশের প্রায় অচৈতন্য হয়ে যাওয়ার মতো অবস্থা। কোনো রকমে তার কপালের মাঝখানে বুড়ো আঙুল দেখে বিড়বিড় করে একটা মন্ত্র পড়তে পড়তেই তার শরীরে জোর ফিরে এলো। তারপর দুজনে মিলে ফিরে এলাম বাড়িতে। সে রাতে আমি কিংবা হরিশ কেউই ঘুমাতে যায়নি। পরদিন সকাল হতেই বৃদ্ধর বাড়িতে গিয়ে আমরা হাজির হলাম। কাল রাতে কে মারা যাবে এটা আপনি আগেই জানতেন, তাই না? আমার তো মনে হচ্ছে আপনি সব কিছুই জানেন। আচ্ছা, আমাকে সত্যি করে একটা কথা বলুন তো, আপনি তো একসময় তন্ত্র চর্চা করতেন। এই সব কিছুর পেছনে আপনার কোনোভাবে হাত নেই তো? বৃদ্ধের মুখের ভাব কিন্তু একটুও বদলালো না। তার মুখে সেই আগের মতোই হাসি। আগেই তো বলেছি, হ্যাঁ, ওই কালো রক্ত যদি ভেসে যায় তাহলে যাক, তাতে কোনো আপত্তি নেই। 2 জন গেছে, আর 1 জন যাবে। গ্রামের একটা নিরীহ মানুষেরও কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, কিন্তু তোমরা এই পথে এসো না। তোমরা সামনে এলে বিপদ কিন্তু আরো বাড়বে। তার মানে জগন্নাথ কাকু আর তুমি সব কিছু জানো? তার মানে ওই যে ওরা বলেছিল যে মেয়েটি কি যেন নাম, ও হ্যাঁ, বিমলা। বিমলা যেদিন মারা যায় তার আগের দিন তাকে তোমার সঙ্গে কেউ যেন দেখেছিল। এই হরিশ, তুই আমাকে অনেক দিন ধরে দেখেছিস, আর তুই তো জানিস আমি কখনো ভুল করিনি। এবারেও আমি কোনো ভুল কাজ করিনি। সব কথা তোদের আমি বলবো, তবে আর মাত্র 3টে দিন। হ্যাঁ, আর 1 জন বাকি আছে এখন। কিন্তু আমি তো এমনটা হতে দেব না। ওই গ্রামের মোড়ল হারাধন মণ্ডলকে আমি কিছুতেই মরতে দেব না। এভাবে আপনি নিরীহ মানুষের মারতে পারেন না। আপনি মানুষ না অন্য কিছু। এই কথায় বৃদ্ধের মুখের হাসিটা কেমন যেন মিলিয়ে গেল। হরিশ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে পড়ল। সাধু বাবা, আপনি কাকে কি বলছেন? আপনি জানেন না জগন্নাথ খুড়ো গ্রামের মানুষদের জন্য কি করেছে? আপনি জানেন না জগন্নাথ খুড়ো গ্রামের মানুষের বাঁচবার জন্য নিজের চোখের দৃষ্টি পর্যন্ত বিসর্জন দিয়েছেন? সব সময় এক পথে চললে হয় না, বুঝলে বাবা। মাঝে মাঝে ওই পথ বদলাতে হয়। মাঝে মাঝে ওই ন্যায় অন্যায় নিজের হাতে তুলে নিতে হয়। আমি তুলে নিয়েছি, আর 3 দিন পরে সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু তার আগে আমি তোমাদের কাউকে কিচ্ছু বলবো না। তাতে যদি তোমাদের মনে হয় আমি মানুষ নই, তাহলে তাই সই। বুঝতে পারলাম এর ভেতরে কোনো একটা গভীর ব্যাপার রয়েছে। হরিশের বাড়িতে ফিরে এলাম। গোটা দিন এরকম ভাবেই কেটে গেল। হরিশকেও কেমন মন মরা দেখলাম। দেখতে দেখতে 2টো দিন কেটে গেল। 3য় দিন সকালে আমি আর স্থির থাকতে পারলাম না। ভাবলাম একবার মোড়ল হারাধন মণ্ডলের সঙ্গে দেখা করে আসি। হারাধন মণ্ডলের বাড়িটা আমি চিনতাম। বাড়ির সামনে গিয়ে দেখি তার বাড়ির কাছে একজন লোক খালি গায়ে বসে আছে, আর একজন লাঠি দিয়ে তার পিঠের উপর বাড়ি মারছে। মোড়ল মশাই এক পাশে উঠোনে বসে বলছেন, আমার বিরুদ্ধে কথা বললে আজ লাঠি পেটা করলাম, এরপরে গ্রাম ছাড়া করব। তারপরেও যদি তোরা না শুনিস তাহলে ওই ঘরে আগুন লাগিয়ে তোদের সব কটাকে জ্যান্ত জ্বালিয়ে দেব, বুঝেছিস হারামজাদা? উফ বাবা, কিন্তু মোড়ল মশাই, আমি তো কিছু করিনি। আপনি শুধু আমার জমির সমস্ত ধান কেটে নিয়ে গেছেন, আর ধানটা থাকলে খাবো কি? তাছাড়া আপনার কাছ থেকে চাষের জন্য যে টাকা নিয়েছি সেটা এবার ফেরত দেবো কি করে? সে কথা আমি কি করে জানবো?
তোকে বলেছিলাম আমার জমিতে কাজ করতে, আর তুই আমার জমি না দেখে তুই নিজের জমিতে গেছিস। তাই তোর জমির ফসল আমি নিয়ে নিলাম। তুই যখন বলছিস তাহলে তোকে না হয় 1 বস্তা ধান আমি দেব, কিন্তু তার বেশি আর কিচ্ছুটি পাবি না। লোকটা প্রায় কাঁদতে কাঁদতে মোড়লের পায়ের উপর লুটিয়ে পড়ল। আমার জমিতে 2 জন মজুর কাজ করেছে মোড়ল মশাই, তাদেরও তো কিছু দিতে হবে। এই ধান বেচে আমি আর কত টাকা পাবো? মোড়ল মশাই লোকটাকে একটা লাথি মারল। সে ছিটকে গেল খানিকটা। মোড়ল মশাই লোকটি এগিয়ে এসে লাঠি পেটা করতে করতে তাকে বাড়ি ছাড়া করল। এই দৃশ্য দেখে আর মোড়ল মশাইকে সাবধান করতে ইচ্ছে হলো না। মনে হলো বৃদ্ধ কি তাহলে এই কালো রক্তের কথাই বলছিল? সন্ধ্যার পর বারবার মনের মধ্যে দোটানা চলতে লাগলো। একবার ভাবলাম, এমন যে মানুষ হতে পারে সে মানুষ নয়, সে মরে গেলে সত্যি হরিদেবপুর গ্রামের ভালোই হবে। আরেকবার মনে করলাম, রক্ত পিশাচকে যদি সত্যি কেউ চাকিয়ে থাকে তাহলে আবার তাকে ফেরাতে পারবে তো? না হলে মোড়লের মৃত্যুর পর যদি সে আবার গ্রামের মানুষদের ক্ষতি করতে চায় তখন? অনেক করে ভাবতে ভাবতে হরিশকে না নিয়ে সেদিন বেরিয়ে পড়লাম। আজ যে মোড়ল মশাইয়ের বাড়িতেই সেই পিশাচ আসবে আমি জানি, তাই মোড়ল মশাইয়ের বাড়ি থেকে খানিকটা দূরেই অপেক্ষা করতে লাগলাম। দেখব আসলে কি হয়। সাদা কুয়াশা যেন মোড়ল মশাইয়ের বাড়িটাকে ঘিরে ধরে রেখেছে। আমি যতটা পারলাম সামনের দিকে এগিয়ে গেলাম, যাতে সব দৃশ্য স্পষ্ট দেখতে পারি। বেশ খানিকক্ষণ পরে সেই কালো ছায়া মূর্তি মোড়ল মশাইয়ের বাড়ির কাছের পথে এসে থামল। বিশাল তার শরীর, কালো রঙের ছায়া মূর্তি, 2টো চোখ টকটকে লাল, আর তার মুখের ভেতর থেকে হিংস্র ও লম্বা দাঁতগুলো যেন বাইরে বেরিয়ে এসেছে। আর তার পিঠের উপর যেন কালো একটা মস্ত বড় পাখির ডানা। সেই ডানার ঝাপটারই কি শব্দ, যেন চারপাশে ধুলোর ঝড় বইছে। সে আস্তে আস্তে এগিয়ে গেল মোড়লের বাড়ির দিকে। তারপর তার শরীরটা একসময় অন্ধকারে মিলিয়ে গেল। আমি সেখানে অপেক্ষা করতে লাগলাম কি হয় তা দেখার জন্য। মোড়লের বাড়ির দিকে আরেকটু এগিয়ে গেছি, এমন সময় দেখতে পেলাম সেই ছায়াটা মোড়লের বাড়ির পেছনের দিকে অপেক্ষা করছে। মোড়ল মশাই বাইরে বেরোবে ঠিক তখন এসে ধরবে। বৃদ্ধের সাথে অপেক্ষা করে চলেছি। মোড়ল মশাই বোধহয় রাতের বেলা কোনো একটা কারণে বাড়ির বাইরে বেরিয়ে পেছনের দিকে গেছিল। কাজ সেরে ফিরে আসতে যাবে এমন সময় তার সামনে পড়ল সেই কালো ছায়া। মোড়ল মশাই চিৎকার করে বলে উঠল, এই কে রে তুই? জবাবে একটা ঘরে গলার স্বর আর গর্জন ছাড়া কিছুই শোনা গেল না। তার সঙ্গে ডানা ঝাপটানোর শব্দ। মোড়ল মশাই আরো কিছু বলতে যাওয়ার আগেই একটা কালো হাত এসে চেপে ধরল তার গলা। তারপরে তাকে মাথার উপর তুলে আছড়ে ফেলল মাটির উপরে। একেবারেই তার কাজ শেষ হয়ে গেল। তারপর আমার চোখের সামনে তার মাথাটা একটানে ছিঁড়ে নিয়ে এগিয়ে চলল গ্রামের বাইরে। সাহসে ভর করে আরেকটু এগিয়ে গিয়ে মোড়ল মশাইয়ের বাড়ির উঠোনের পেছনের দিকে দেখতে পেলাম মস্তক্ষীণ সেই মৃতদেহটা। শিউরে উঠলাম। চোখের সামনে সবকিছুই দেখছি, তারপরেও মৃতদেহটাকে দেখে কেমন যেন ভয় হলো। সত্যি বলছি, আমার দেহ বন্ধন করা রয়েছে, তবুও মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করছি। তারপরেও এমন বিভৎস মৃতদেহ দেখে চমকে উঠলাম। তার একটা হাত প্রায় ভেঙে পিঠের দিকে নিচে চাপা পড়ে গেছে, অন্য হাতটা মাথার উপরের দিকে বেঁকে গেছে। গলার কাছ থেকে গল গল করে রক্ত বেরিয়ে মাটিতে মিশছে। কোনো রকমে বাড়িতে ফিরে এলাম। হরিশ তখনও জাগছিল। আমায় ফিরতে দেখে বলল,
মোড়ল মশাই মরেছে, তাই না সাধু বাবা? এবার এবার গ্রামের শান্তি আসবে। ওই তিনজন কেউ ভালো লোক ছিল না। আমার তো মনে হয় ওই মেয়েটাকে গাছের তলায় পাওয়া গিয়েছিল, ওই মেয়েটাই কিছু করেছে। আমার কিন্তু অন্য কিছু মনে হয়। ওই যে বৃদ্ধ তোমার খুড়ো, সেই খুড়োই ওই মেয়েটিকে দিয়ে কিছু একটা করিয়েছে। দেখলে না, বুড়ো সমস্ত কথা জানে। আমার কথায় হরিশ অবাক হলো। সেই রাতে তাকে আর কিছু বললাম না। তার মানে আপনি বলতে চাইছেন যে ওই মেয়েটির রক্তে যে রক্ত পিশাচকে জাগিয়েছিল তার পেছনে আসলে সেই বৃদ্ধ ছিল যার সঙ্গে আপনার প্রথম দেখা হয়েছিল? জগন্নাথ খুড়ো শুধু রক্ত পিশাচকে জাগানো নয়, তাকে ঘুম পাড়াবার সমস্ত প্রক্রিয়াই জানতেন। প্রথম দিন তার বাড়িতে যখন আমি যাই, তখন দরজা খুলে সে আমার প্রথমবার দেখেই কেমন যেন চমকে উঠেছিল। তখন মনে করেছিলাম ঠান্ডায় সে থরথর করে কেঁপে উঠেছে, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম আসলে সে আমায় দেখেই বুঝতে পেরেছিল আমি একজন সাধু এবং তার পথে সবচেয়ে বড় বাধা আমি সৃষ্টি করতে পারি। তাই সে আমায় দেখে ভয় পেয়েছিল। পরে যদিও সে বুঝতে পারে আমি তার পথে বাধা সৃষ্টি করব না। কিন্তু এরপরে কি হলো? মানে গ্রামের তো 3 জন মারা গেল, এমন বিভৎসভাবে মৃত্যু দেখে নিশ্চয়ই গ্রামের সবাই ভয় পেয়েছিল। তারপরে সেই রক্ত পিশাচ কি তার হত্যাযজ্ঞ থামিয়েছিল? রাতের বেলা আমার ঘুম কিছুতেই আসছিল না। হরিশ ঘুমিয়ে পড়েছে, আমি এপাশ ওপাশ করছি। শীতের রাত। এই 2 দিন রাতের বেলা বাইরে বেরোবার সময় ঠান্ডা তেমন কিছু বুঝতে পারিনি, তবে চারপাশে কুয়াশা ছিল। সেই কুয়াশার মধ্যেই দৃশ্যগুলো সমস্ত অস্পষ্টভাবে দেখছি। তবে যে সমস্ত কথা তখন খেয়াল পড়েনি, এখন যেন সমস্ত কথা মনে পড়তে লাগলো। আর তার সঙ্গে আরো একটা ব্যাপার বুঝতে পারলাম। হারাধন মণ্ডল আর জগদীশ বিশ্বাসের মৃত্যুর সময় যে দৃশ্য আমি খুব ভালোভাবে দেখতে পেয়েছি, তার মানে কোনো এক অদৃশ্য মায়া বলে আশেপাশের কুয়াশা কয়েক মুহূর্তের জন্য ছড়িয়ে গিয়েছিল। তার মানে কোনো শক্তি আমায় সমস্ত দৃশ্য দেখতে সাহায্য করেছিল। কে সেই শক্তি? এসব ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে পড়েছি। ঠান্ডায় হাওয়া আমার গায়ে এসে ঝাপটা দিচ্ছে, কিন্তু তখন আমার তার হুঁশ নেই। একটা ছিদ্র চাদর গায়ে দিয়ে ঘরের দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। হু হু করে ঠান্ডা বাতাস এসে আমার গায়ে লাগছে। কি মনে হতে উঠোনের কাছে এসে দাঁড়িয়ে চোখ চলে গেল পাশের বাড়িতে সেই বৃদ্ধর ঘরের দিকে। দেখি বৃদ্ধর বারান্দার কাছে হ্যারিকেনের আলো জ্বলছে। চমকে উঠলাম। এত রাতে বৃদ্ধর হ্যারিকেনের আলো চালিয়ে কি করছে? কৌতূহল হতেই বাঁশের বেড়ার কাছে গিয়ে কোনো রকমে নিজেকে লুকিয়ে চুপ করে বসে রইলাম। কুয়াশা 2 বাড়ির মাঝে রয়েছে বটে, তবে সেই কুয়াশা ভেদ করে হ্যারিকেনের আলো এবং বাকি সবটুকুই দেখা যায়। দেখতে পেলাম উঠোনের কাছে কে যেন দাঁড়িয়ে আছে। একটা ছায়া মূর্তি ছাড়া আর অন্য কিছুই বোঝা গেল না। বৃদ্ধ বলছে, তুই বলেছিলি তোর প্রতিশোধের প্রয়োজন। আমি তার জন্য তোকে ওই রক্ত পিশাচকে জাগাতে সাহায্য করেছি। এবার রক্ত পিশাচ নিজে থেকেই আবার ঘুমিয়ে পড়বে। আবার যেদিন কেউ রক্ত দিয়ে তাকে জাগাবে নিজের কাজের জন্য, তখন সে আবার জেগে উঠবে। আমার গোটা পরিবারকে যারা খুন করেছে তাদের সবাইকে আমি মেরেছি। আমি এই রক্ত পিশাচকে দিয়ে তাদের সবাইকে শাস্তি দিয়েছি। ওদের মাথাগুলোই রক্ত পিশাচ নিজে আমার পায়ের কাছে রেখেছে। আজ আমি মুক্ত হয়ে যাব। এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমি চলে যাব। তোর বড় কষ্ট হয়েছে রে মেয়ে। নিজের চোখের সামনে বাবা মাকে পুড়তে দেখেছিস,
গ্রামের কেউ তোর পাশে দাঁড়ায়নি। ওই শয়তানগুলোকে তুই নিজের হাতে শাস্তি দিতে পেরেছিস। আমি বড় খুশি হয়েছি তাতে। ওদের জন্যই তো তুই নিজের প্রাণের বলি দিয়েছিস। আমি ওই রক্ত পিশাচের কথা অনেক আগে থেকেই জানতাম। আমি এটাও জানতাম ওই ভবিষ্যতে কোনো না কোনো দিন ওই রক্ত পিশাচ আজকের এই দুনিয়ার পিশাচদের ওই এক এক করে শেষ করবে। আজ তুই মুক্ত। যা চলে যা। শেষের দিকে কথা বলতে বলতে বৃদ্ধ কেমন যেন গলাটা ধরে এলো। আমি চুপ করে দাঁড়িয়ে সমস্ত দৃশ্য দেখতে লাগলাম। উঠোনের মাঝে কালো ছায়াটা আস্তে আস্তে যেন হাওয়ায় মিলিয়ে গেল। বৃদ্ধ হ্যারিকেন হাতে নিয়ে বেশ কিছুক্ষণ বারান্দার কাছে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ যেন মনে হলো সে হ্যারিকেনটা তুলে সোজা তাকালো আমার দিকে। তার মুখে একটা অদ্ভুত হাসি একবার দেখা দিয়ে মিলিয়ে গেল। সে আস্তে আস্তে ঢুকলো ঘরের ভিতরে। একটানা এতটা কথা বলে তারানাথ চুপ করতেই কিশোরী বলে উঠল, তার মানে কি বৃদ্ধ আগে থেকেই জানতেন যে আপনি ওখানে দাঁড়িয়ে তাকে দেখে চলেছেন? আর ওই মেয়েটা তাহলে কে ছিল? তখনও পর্যন্ত আমি ব্যাপারটা বুঝতে পারিনি। এরপরেই দেখলাম সাদা কুয়াশা আমার আর সেই বৃদ্ধর বাড়ির উঠোনের মাঝখানে আস্তে আস্তে জমতে শুরু করেছে। এক সময় এত কুয়াশা ছড়িয়ে এলো যে বৃদ্ধের উঠোনটা পর্যন্ত ভালো করে দেখা যায় না। আর ঠিক তখনই মনে মনে একটা ব্যাপার আমি ঠিক বুঝতে পারলাম। স্তম্ভন প্রক্রিয়ায় কয়েকটা বিশেষ প্রক্রিয়া রয়েছে, যা দিয়ে আশেপাশের পরিবেশকে নিজের ইচ্ছে মতো পরিবর্তন করা যায়। বৃদ্ধ ইচ্ছে করেই আশেপাশের পরিবেশকে পরিবর্তন করে রেখেছিল, যাতে আমি সমস্ত দৃশ্য দেখতে পাই, যাতে আমি বুঝতে পারি এই মেয়েটি হলো সেই মেয়েটি যে নিজের জীবনে বলি দিয়ে রক্ত পিশাচকে জাগিয়ে তুলেছে, ওই তিনজনকে মেরেছে। সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। প্রথমে ওই তিনজন মিলে তার পরিবারকে শেষ করে, তারপর মেয়েটি ওই বৃদ্ধের সাথে রক্ত পিশাচকে জাগিয়ে তিনজনকে এক এক করে হত্যা করে, তারপরে নিজে মুক্তি পায়। বৃদ্ধ হরিদেবপুরের ভালোর জন্যই তাকে সাহায্য করেছিল। আর বট গাছের তলার কাছে রাখা সেই কালো পাথর আসলে সেই রক্ত পিশাচের কোনো একটা অংশ। এরপর আপনার সঙ্গে সেই বৃদ্ধর আর কথা হয়েছিল না। পরদিন সকালে উঠে কি যেন মনে হলো আমি হরিশকে কিংবা সেই বৃদ্ধকে, এমনকি হরিদেবপুরের আর কাউকেই কিছু না বলে ভোরবেলাতেই গ্রাম ছাড়লাম। তখন পূব আকাশে সূর্য সবে উঠতে শুরু করেছে। ঠান্ডা বাতাস হু করে বইছে। লাল কাপড় গায়ে কোনো মতে জড়িয়ে হরিদেবপুর ছেড়ে বেরিয়ে আসার সময় শুধু বারবার মনে হতে লাগলো, দীক্ষা দেওয়ার সময় গুরুদেব ঠিক কথাই বলেছিল, তন্ত্র আসলে মানুষের ভালো কাজের জন্যই ব্যবহার করা প্রয়োজন, খারাপ কাজের জন্য ব্যবহার না করাই ভালো। শুনছিলেন আজকের তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও হরিদেবপুরের রক্ত পিশাচ। কলমে ছিল ধূমকেতু, গল্প পাঠে ছিল অভিক, গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি দিব্যেন্দু। গল্প পরিবেশনায় টিম বঙ্গকথা, শব্দ সংযোজন এবং আবহে ফিনিক্স, পোস্টার ডিজাইনে আকাশ। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন বঙ্গকথা।